বায়োলুমিনেসেন্স, তারপর হচ্ছে স্ট্রাকচার অফ লাইট অর্গান কি কি পার্ট নিয়ে গঠিত, যেমন ফটোসাইট, লেন্স, রিফ্লেক্টর, পিগমেন্ট, ম্যান্টল। তারপর দেখেছিলাম আসলে ক্লাসিফিকেশন অফ লাইট অর্গান কত ধরনের। অন দ্য বেসিস অফ দেয়ার স্ট্রাকচার, তাদেরকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে এবং তাদের অন দ্য বেসিস অন দেয়ার পজিশন, সিম্পল অর্গান, কম্পাউন্ড অর্গান, তারপর হচ্ছে অ্যালভিউলার অর্গান এন্ড স্যাক্স ইন বডি ওয়াল, আর এটা ছিল ভিসেরাল অর্গান। তো আমরা তার মধ্যে সিম্পল অর্গান এবং কম্পাউন্ড অর্গান নিয়ে কথা বলেছিলাম। তো কি তোমাদের কোনো প্রশ্ন আছে না? আমি যে শুরু করে দিব যেভাবে শুরু করেছি। যদি প্রশ্ন না থাকে তাহলে সব বলি। আমরা সিম্পল অর্গান বলেছিলাম সেই অর্গান যে সাধারণত consists of small masses of photocyte and with or without mantle. এটাই ছিল সিম্পল অর্গান এর এক কথায় যদি বলি, সিম্পল অর্গান বা এক লাইনে যদি বলি তাহলে সিম্পল অর্গান ছিল সেটাই আসলে, সেটা যেটার মধ্যে স্মল মাসেস অফ ফোটোসাইট থাকবে এবং অল্প পরিমাণে ফোটোসাইট থাকবে এবং তার মধ্যে মেন্টাল থাকতে পারে, না থাকতে পারে। একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে স্কোয়ালয়েড শার্ক, এদের ক্ষেত্রে এদের যে লাইট অর্গান সেটাকে বলা হচ্ছিল সিম্পল অর্গান। সেটা কি ছিল? সেটা স্মল ছিল, আকারে ছোট ছিল এবং তাদের মধ্যে যে ফোটোফোর, তাদের মধ্যে যে ফোটোফোর ছিল, ফোটোফোর গুলো ছিল কি আকারে ছোট এবং সংখ্যায় অসংখ্য। এবং প্রত্যেকটা ফোটোফোরেও কি ছিল? কন্টিনিউয়াস স্মল অ্যাকুমুলেশন অফ ফোটোসাইট, অল্প পরিমাণে তাদের মধ্যে ফোটোসাইট ছিল। and distal region of the cells contain acidophilic granular material, তাদের গোড়ার অংশ দিকে ছিল এক ধরনের গ্রানুলার ম্যাটেরিয়াল। এছাড়াও ছিল সিঙ্গেল লেয়ার অফ পিগমেন্টেড সেলস কভার্ড দি ফোটোফোর, আরেকটা ছিল একটা লেয়ার অফ পিগমেন্টেড সেল ছিল যেটা ফোটোফোরকে কভার করত। and photophores sometimes contain a few small cells containing homogeneous cytoplasm are situated over the photocyte. ফটোসাইটের উপরের দিকে ছিল কি আরেকটা এক ধরনের সেল যেটার মধ্যে হোমোজেনাস সাইটোপ্লাজম ছিল। এটা দিস সেলস আর রিজেম্বল টু ল্যান্স বা অকুলার ল্যান্স। এই ছিল আমাদের সিম্পল অর্গান। আর কম্পাউন্ড অর্গানের কথা বলেছিল যে কম্পাউন্ড অর্গান সাধারণত আমাদের যতগুলো পার্ট বলেছিলাম যে লাইট অর্গানের সবগুলো পার্ট নিয়ে গঠিত। যেমন কম্পাউন্ড অর্গান কনসিস্টস অফ ফটোজেনিক টিস্যু, পিগমেন্ট, ম্যান্টেল এন্ড ডাইঅপটিক অ্যাক্সেসরিজ such as লেন্স এন্ড রিফ্লেক্টরস। তা একটা উদাহরণ দেওয়া বলা হয়েছিল যে অ্যাস্ট্রোনেস্ট যে জানা আছে এদের ক্ষেত্রে দেখা যায় এদের কম্পাউন্ড অর্গান থাকে। সেই কম্পাউন্ড অর্গান গুলো কিরকম তারও একটা আলোচনা এখানে বর্ণনা দেওয়া আছে। যেমন অর্গান ইজ রাদার লার্জ, about 1 millimeter in diameter and lies in deep dermal tissue below eyes. কোথায় অবস্থান করে? চোখের নিচে অবস্থান করে, চোখের নিচ অংশে ত্বকে অবস্থান করে। It contains a dense mass of photocyte arranged in cord and band. বলছে এর মধ্যে খুব বেশি ঘনত্বের ফোটোসাইট রয়েছে এবং তারা একটা এক ধরনের ব্যান্ডিং আকারে থাকে বা একটা রো হিসেবে থাকে, রো রো অথবা পাইল হিসেবে থাকে। A thick reflector and a black pigmented mantle cover the inner surface of the organ. There is a clean area in the skin over the photophore. বলছে এর মধ্যে রিফ্লেক্টর আছে আগে বলেছিলাম, and পিগমেন্টেড ম্যান্টল রয়েছে, সেটার সঙ্গে ইনার রিজিয়নে থাকে। আর উপরের দিকে থাকে হচ্ছে একটা ক্লিয়ার এরিয়া যেটাকে আমরা লেন্স বলি। আর এদের মধ্যে কিছু বিশেষ মেকানিজম ছিল, very peculiar mechanism of rotating and concealing the light organ exist. This mechanism is controlled by a band of muscle which runs behind the photophore and continues upward to become inserted on its external surface. বলছে এক ধরনের মাসল রয়েছে, সেই মাসল দ্বারা এই লাইট অর্গানটা রোটেট করতে পারে। রোটেট করার কারণ হচ্ছে তারা নিজেকে কনসিল করতে পারে সেই রোটেটিং সিস্টেমের মাধ্যমে। তোমার চোখের সাথে যদি তুলনা করো, চোখকে আমরা রোটেট করতে পারি, তাই না, ঘোরাতে পারি, কারণ চোখের মধ্যে বিশেষ ধরনের মাসল রয়েছে, সেই মাসলগুলো সহায়তা করে চোখকে এপাশ থেকে এপাশে ঘোরাতে। There is a black pigmented pocket in the dermis below the light organ. লাইট অর্গান নিচের দিকে বলছে এক ধরনের একটা ব্ল্যাক পিগমেন্টেড পকেট রয়েছে যেখানে আসলে লাইট অর্গানটা কনসিল করার জন্য সহায়তা করে, কনসিল হয়। As the muscle contracts, the outer surface of the photophore is pulled downward, causing the bright surface to be concealed, while some part of the pigment mantle is moved in front of the opening of the light organ.
বলছে মাসল কন্ট্রাস্টে যে মাসলগুলোর কথা বলেছিলাম, যে মাসলগুলোর সংকোচন প্রসারণের কারণে ফোটোফোর কি হয়, ফোটোফোরের যে উপরের দিকটা আছে ফেসটা নিচের দিকে চলে যায়, তাহলে কি ব্রাইট সারফেসটা লুকিয়ে পড়ে এবং তাদের মধ্যে পিছনের যে ব্ল্যাক পিগমেন্টেড সারফেসটা সেটা সামনের দিকে চলে আসে। এভাবে তারা নিজেকে কনসিল করে। এই ছিল ওদের কম্পাউন্ড অর্গান। আর তারপরে যে আরেকটা ক্লাসিফিকেশন ছিল সেটা হচ্ছে অ্যালভিওলার অর্গান এন্ড সাইটস ইন বডি ওয়াল। কিছু কিছু অর্গান আছে যেগুলো অ্যালভিওলের মতো, গহ্বরের মতো। তোমাদের ফুসফুসের যে অ্যালভিওল থাকে, ছোট ছোট গহ্বর, সেরকম গহ্বরের মতো। এবং অ্যালভিওলার এরকম অলভিওল থাকে অথবা একটা থলের মতো থাকে বডি ওয়াল। বডি ওয়ালের মধ্যে এই ধরনের অর্গান থাকতে পারে, এই জন্য নাম হয়েছে অ্যালভিওলার অর্গান এন্ড সাইটস ইন বডি ওয়াল। তো বডি ওয়ালের মধ্যে একদম পকেট বা থলে আর কি। বলছে they are glandular sacs embedded in dermis and are subdivided internally into chamber, alveoli, and tubules. They usually have one or more opening to the exterior. বলছে এটা এক ধরনের গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার, যেখান থেকে কোনো সিক্রেশন হয় এবং এটা ভিতরে থেকে ইন্টারনালি বিভক্ত থাকে, চেম্বারে বিভক্ত থাকে, যেগুলো অ্যালভিউল বলে। এবং চেম্বার গুলো আর অ্যালভিউল গুলো আবার টিউবুলস দ্বারা কানেক্টেড থাকে। They usually have one or more opening exterior. সাধারণত এদের একটা অথবা দুই ওপেনিং থাকে বাইরের দিকে। আবার এদের মধ্যে কিছু কিছু অর্গান আছে যেটা না, তার মধ্যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যে লুমিনেসেন্স অ্যাবিলিটি সেটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থেকে পেতে পারে। সাম ও লুমিনেসেন্স অ্যাবিলিটি টু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। দিস টাইপস অফ অর্গান আর ফাউন্ড ইন, বলছে কাদের ক্ষেত্রে পাওয়া যায়, যেমন ফটো বেলে প্যারন, এটা হচ্ছে অ্যানোমালোপস, তাদের ক্ষেত্রে এই ধরনের অর্গান দেখা যায়। লাইট অর্গানস ইন দিস স্পিসিস আর লার্জ এন্ড, বলছে এদের আকার একটু আকারে বড় হয়, কারণ অ্যালভিউল অথবা টিউবুল থাকার কারণে একটু আকারে বড় হয় এবং চোখের নিচে অবস্থান করে। The light organ consists of mass secretory tubules. সাধারণত এই যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে এটার ক্ষেত্রে উদাহরণ হিসেবে আসতে পারে, যে স্পেসিফিক ভাবে যে ফোটোভেলোফেরন আর অ্যানোমালোপসের কিরকম হয়। It consists of mass secretory tubules, and secretory tubules থাকে a reflector present in internally and layer of pigment, মানে তারপরে হচ্ছে একটা লেয়ার অফ পিগমেন্ট থাকে। তো আর একটু যদি স্পেসিফিক্যালি দেখি, ইন কেস অফ ফোটোবেলোফেরন, in case of photobelepharon, a pigmented screen is used to regulate emission of light from light organ. When needed to conceal the light organ, the screen is drawn up over the external surface. বলছে এই ফটোবেলোফেরনের মধ্যে দেখে কি দেখা যায়, একটা পিগমেন্টেড স্ক্রিন থাকে যেটা ভিতরের দিকে ইনার দিকে থাকে এবং এটা লাইটের ইমিশনকে রেগুলেট করতে সহায়তা করে। আবার যখন প্রয়োজন হয় তখন লাইট অর্গানটাকে ঢেকে ফেলে, এক্সটার্নাল সার্ফেসটাকে ঢেকে ফেলে এবং সেই লাইট অর্গানটাকে কনসিল করতে সহায়তা করে। তারপর আরেকটা হচ্ছে অ্যানোমালোপসের ক্ষেত্রে কিরকম, লাইট অর্গান ইজ কনসিলড বাই রোটেশন। অ্যানোমালোপসের ক্ষেত্রে লাইট অর্গানটা কনসিলড হয় রোটেশনের মাধ্যমে। হয় নিডেড টু স্টপ লাইট ইমিশন, the light organ is turned downward and concealed within a dark ventral pocket. বলছে ফোটোবেলোফেরন আর অ্যানোমালোপসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ফোটোবেলোফেরনের ক্ষেত্রে পিগমেন্ট ম্যান্টেলটা উপরের দিকে চলে আসে, আর অ্যানোমালোপসের ক্ষেত্রে দেখা যায় লাইট অর্গানটাই রোটেট করতে পারে এবং লাইট অর্গানটা রোটেট করে নিচের দিকে চলে যায় এবং তাদের মধ্যে একটা ডার্ক একটা ভেন্ট্রাল পকেট রয়েছে যেখানে সেখানে তাদের লাইট অর্গানটাকে কনসিল করতে পারে। এটাও এক ধরনের কম্পাউন্ড অর্গানের মতোই, তাদের আচরণ থেকে শুরু করে স্ট্রাকচার। এই ছিল আমাদের অ্যালভিউলার অর্গান এন্ড সাইটস ইন বডি ওয়াল। আরেকটা অর্গানের কথা বলা হচ্ছিল যেটা হচ্ছে ভিসেরাল অর্গান। সাধারণত ইন্টেস্টাইন পার্ট অথবা তোমার স্টোমাক রিজনে যে অর্গান থাকে সেটাকে বলা হচ্ছিল ভিসেরাল অর্গান। When light organs are associated with the viscera of fishes, they are called visceral organ. যেটা এখানে ভিসেরার সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হচ্ছিল, ভিসেরা বলতে আমরা কি বুঝেছিলাম, ইন্টেস্টিনাল পার্ট, সব এগুলো বলা হচ্ছে ভিসেরা। ডাইজেস্টিভ ট্র্যাক্টকে বলা হচ্ছিল ভিসেরা। Visceral organs shows a great variety of arrangement. They are glandular structure connected to some part of the alimentary canal.
বলছে কি ভিসারাল অর্গানের ক্ষেত্রে একটা বিশাল ধরনের ভেরিয়েশন দেখা যায় তাদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে। এরা গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার এবং সাধারণত এলিমেন্টারি ক্যানালের সাথে কানেক্টেড থাকে। ফর যদি এক্সাম্পল দেখি আমরা, ইসোফাগাস ইন লিউগনাথাস, ইন্টেস্টাইন ইন অ্যাপোগন এন্ড পাইলোরিক সিকা ইন প্যারা প্রিঅ্যাকান্থাস, এরকম দেখা যায় আর কি। যে ইসোফাগাস, এই লিউগনাথের কাছে ইসোফাগাসে দেখা যায়, অ্যাপোগনের ক্ষেত্রে ইন্টেস্টাইনে দেখা যায়, এবং যেমন প্রিঅ্যাকান্থাসের ক্ষেত্রে কোথায় দেখা যায়, পাইলোরিক সিকাতে দেখা যায়। So in parapreecum has the luminous gland embedded in the ventral body wall and is associated with pyloric cica. বলছে তাদের লুমিনাস গ্ল্যান্ডটা বা লাইট অর্গানটা কোথায় থাকে, ভেন্ট্রাল বডি ওয়ালে এমবেডেড অবস্থায় থাকে এবং কানেক্টেড উইথ পাইলোরিক সিকা। এই ছিল আমাদের বিভিন্ন ধরনের অর্গান, লাইট অর্গান, সিম্পল অর্গান, কম্পাউন্ড অর্গান, অ্যালভিউলার অর্গান এবং ভিসেরাল অর্গান। এই অর্গান গুলো আমরা দেখলাম, আসলে খুব সংক্ষিপ্ত আকারেই বলা যায় আর কি। এই কারণে বিশাল পড়াশোনার সুযোগ আছে, কিন্তু আমাদের এত দরকারই নেই, আমাদের জাস্ট এটুকু জানলেই যথেষ্ট হবে। বলো, এটুকুর মধ্যে তোমাদের কোনো জানা প্রশ্ন আছে কিনা? আছে এটুকুর মধ্যে কোনো প্রশ্ন? না স্যার। খুবই ভালো, প্রশ্ন না থাকলে তো খুবই ভালো, তার মানে তোমরা খুবই সহজে বুঝতে পারো। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চলে যাবো আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, মেকানিজম অফ লাইট প্রোডাকশন। সাধারণত পরীক্ষায় আসলে এটা সবসময় আসার একটা সম্ভাবনা থাকে আর কি, এবং খুব জটিল না, খুব কঠিন, সহজেই। বিশেষ করে ইলেকট্রিক অর্গানের থেকে থেকে অনেক সহজ। ইলেকট্রিক অর্গানের যে মেকানিজম ছিল, ফিজিওলজি অফ লাইট প্রোডাকশন, এটা অনেকটা জটিল ছিল। এটা এতটা জটিল না, এটা খুব সহজ একটা এনজাইমেটিক রিঅ্যাকশন। এখানে আমরা একটু পড়ি আসলে কি বলার চেষ্টা করছে। প্রথমে যদি আমরা দেখে নিই একটা কি বলে সমীকরণ, যে আসলে লুসিফেরিন, তার হচ্ছে অক্সিলোসিফেরিন আর লাইট। তখন কি হচ্ছে, যে লুসিফেরিন এই কনভার্ট হয়ে অক্সিলোসিফেরিন হয় এবং সেখান থেকে লাইট প্রোডাকশন হয়। মাঝখানে আবার কিছু এনজাইম কাজ করে, এটা বলে লুসিফারেস। সাধারণত লুসিফারিনটাকে অক্সিডেশনের মাধ্যমে অক্সিলোসিফেরিনে পরিণত করে, এবং পরিণত করলে লাইট ইমিট হয়। এই হলো আমাদের এই মেকানিজম অফ লাইট প্রোডাকশন। যদি আমরা খুব সহজে সংক্ষিপ্ত বা এক লাইনে বুঝতে পারি, বোঝাতে চাই, তাহলে কি হয় দেখা যায়, লুসিফারিন অক্সিলোসিফারিন কনভার্ট হলেই সেখান থেকে লাইট ইমিশন হয়। আর যদি যে ধরনের অর্গানগুলো লাইট প্রোডাকশন করে, তাদের মধ্যে এই অর্গান ওই কেমিক্যাল কম্পাউন্ডটা রয়েছে, লুসিফারিন এবং লুসিফারেস। সাধারণত লুসিফারিনটা লুসিফারেসের প্রভাবে অক্সিলোসিফারিন হয়, অক্সিডেশন হয়ে অক্সিলোসিফারিন হয়, এবং অক্সিলোসিফারিন হলে সেখান থেকে ভিজিবল লাইট দেখা যায়। এই হচ্ছে মেকানিজম। তো মেকানিজমটার জন্য আরো কিছু টেক্সটে অনেক কিছু বলা আছে, দেখি কি বলা আছে। প্রোডাকশন অফ লাইট বাই অর্গানিজম রিকোয়ার্স এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি। বলছে এই লাইট প্রোডাকশন করতে গেলে যে কোনো এই লাইট প্রোডিউসিং অর্গানিজম, তার ক্ষেত্রে কিছু এনার্জি খরচ করতে হয়। দিস এনার্জি ইজ ইউজড ইন এ সেট অফ রিঅ্যাকশন দ্যাট কনভার্টস কেমিক্যাল এনার্জি ইনটু লাইট এনার্জি। বলছে এটা কেন প্রয়োজন হয়, সে এনার্জিটা প্রয়োজন হয় আসলে কেমিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে রূপান্তর করতে। The major component involved in light production are luciferin, the substrate, and the luciferase, an enzyme. তাহলে এই লাইট প্রোডাকশনের ক্ষেত্রে মেজর যে কম্পাউন্ড, সে একটাকে বলা হয় লুসিফারিন, এটা এটা হলো সাবস্ট্রেট, আর এটা হচ্ছে লুসিফারেস, এটা হচ্ছে এনজাইম। তো লুসিফারিন ইজ এ ক্লাস অফ কম্পাউন্ড হোজ স্ট্রাকচার মে ভেরি ফ্রম স্পিসিস টু স্পিসিস। বলছে লুসিফারিনটা একটা কম্পাউন্ড, আমরা প্রোটিনে বলতে পারি, যে এটা স্ট্রাকচার স্পিসিস টু স্পিসিস ভেরি করতে পারে। আসলে কিরকম ভেরি করবে নির্ভর করে কোন স্পিসিসের ক্ষেত্রে যেমন কিরকম লাইট প্রোডাকশন হচ্ছে, ভেরিয়েশন হয়। The reaction involved in light production is oxygen dependent, এবং এই যে লাইট রিঅ্যাকশনটা হচ্ছে, এটা কিন্তু অক্সিজেন ডিপেন্ডেন্ট। আমরা কি বলছিলাম, অক্সিডেটিভ রিঅ্যাকশন হয়। ইন প্রেজেন্স অফ লুসিফারেস, লুসিফারিন ইজ অক্সিডাইজড টু অক্সিলুসিফারিন, যেটা আগে আগে বলেছিলাম, উইথ ইমিশন অফ লাইট। বলছে লুসিফারাসের এনজাইমের প্রভাবে বা এনজাইমের উপস্থিতিতে লুসিফারিনটা কি হবে, অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডাইজড হয়ে অক্সিলুসিফারিন হবে। সেখানে কিছু এনার্জি খরচ হবে, এবং তারপরে সেখান থেকে
ভিজিবল লাইট তো আমরা দেখতে পাবো। ভিজিবল লাইট ইজ জেনারেলি প্রোডিউসড বাই অ্যান এক্সট্রিমলি মিনিউট অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট। বলছে খুব অল্প পরিমাণে সাবস্ট্রেট প্রয়োজন হয় ভিজিবল লাইট প্রোডাকশন করতে। একটা উদাহরণ দেওয়া আছে এখানে, যে ইন কেস অফ সিপ্রোনিডা, a crustacean, visible light has been found to be produced by only 5 ml solution containing 2 into 10 to the power 11 m luciferin and 0.01 milligram per ml of luciferase protein। খুবই অল্প পরিমাণে, যেগুলো আসলে একেবারে খুবই অল্প পরিমাণে। এটা হলো ইনভিট্রো একটা এক্সপেরিমেন্ট মনে হয়, সেখান থেকে তারা আইডেন্টিফাই করছে আসলে কত পরিমাণে আসলে লুসি ওই সাবস্ট্রেট এবং এনজাইম প্রয়োজন হয়। তো বলছে সাবস্ট্রেটের পরিমাণ খুবই নগণ্য, এত খুবই নগণ্য পরিমাণ সাবস্ট্রেট হলেই তারা এনজাইমের প্রভাবে লাইট প্রোডাকশন করতে পারে। তো আমরা এই মেকানিজমটা খুবই সহজ, আমার মনে খুব কারো কাছে কঠিন মনে হওয়ার কথা নাই। এখন আমরা দেখি আসলে ফাংশন অফ লুমিনেসেন্স অথবা লাইট প্রোডাকশন। আসলে লাইট প্রোডাকশন দিয়ে কি হয়? আমরা সচরাচর অনেক কিছু জানি আসলে লাইট লাইট প্রোডাকশন দিয়ে কি হয়। আমরা আমাদের বাস্তবিক জীবনে লাইটের বিভিন্ন ব্যবহার রয়েছে, যেমন আমাদের এগ্রিকালচার ফিল্ডে অনেক সময় লাইট ইউজ করা হয় এজ এ ট্র্যাপ। কারণটা কি? আমরা প্রথম যে ফাংশনটা বলা আছে সেটাই তার সাথে রিলেটেড। লাইট ইজ লোড টু অ্যাট্রাক্ট প্রে। সাধারণত লাইটটাকে লুর হিসেবে, বেট হিসেবে, লুর হিসেবে ইউজ করা করে অনেক অর্গানিজম, যে টু অ্যাট্রাক্ট প্রে, প্রেকে আকর্ষণ করার জন্য। ফিশেস ইউজ লাইট টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম প্রিডেটর। সাধারণত কিছু কিছু মাছ আছে যারা এখানে লাইট প্রোডাকশন করে তাদেরকে নিজেদেরকে প্রিডেটর থেকে বাঁচানোর জন্য। লাইট ইজ ইউজড ফর সিইং এট নাইট অর ইন ডার্ক। সাধারণত যেসব ফিশের কথা বলা হয়েছিল যারা লাইট প্রোডাকশন করে তারা আসলে গভীর সমুদ্রে বসবাস করে, আর সেখানে সূর্যের আলো পৌঁছায় না। সূর্যের আলো যেখানে পৌঁছায় না তারা সাধারণত এই লাইট প্রোডাকশন করে তাদেরকে পথ চলতে, তাদেরকে সহায়তা করে, এই ইমিশন লাইট, ইমিটেড লাইট তাদেরকে হেল্প করে তাদের পথ চলতে। Luminescence used to make fish conspicuous, advertising it and serving as a warning signal. এই ধরনের লাইট সাধারণত একটা ফিশকে সুস্পষ্ট করে তোলে, অথবা তাদেরকে আকর্ষণীয় করে তোলে, তাদেরকে প্রদর্শনীয় করে তোলে, অথবা কারো কারো ক্ষেত্রে এই লাইট কি করে এক ধরনের ওয়ার্নিং সিগন্যাল হিসেবে কাজ করে। তাছাড়াও দেখা যায় লাইট ইজ ইউজড এজ এ সাইন এক্সচেঞ্জ বাই মেম্বার অফ স্পিসিস ফর ভেরিয়াস পারপাস। ধরো কাছাকাছি গ্রুপ অফ মেম্বারের ক্ষেত্রে অথবা একই স্পিসিসের অন্যান্য গ্রুপের ক্ষেত্রে, অন্যান্য মেম্বারের ক্ষেত্রেও এই লাইট প্রোডাকশন করে ইন্ডিভিজুয়াল গুলো তাদের মধ্যে কমিউনিকেশন করে। কিরকম করে? মিউচুয়াল রিকগনিশন ইন স্কুলিং। সাধারণত তারা ফিশগুলো যখন একটা স্কুলে থেকে একটা দলবদ্ধ অবস্থা থাকে তখন একজন আরেকজনকে চিনতে তারা লাইট প্রোডাকশন করে। সেক্সুয়াল রিকগনিশন, সাধারণত মেল ফিমেলকে আইডেন্টিফাই করতে, ফিমেল মেলকে আইডেন্টিফাই করতে তারা লাইট প্রোডাকশন করে। টু অ্যাট্রাক্ট এন্ড রিপালশন, আবার কখনো কখনো একজন আরেকজনকে দূরে আকর্ষণ করে, তো পাশাপাশি আবার দূরে যেতেও সহায়তা করে এই লাইট প্রোডাকশন করে। বা এটাকে বলতে পারো তুমি ওয়ার্নিং হিসেবে, যে আসলে অনেক সময় ভয়ে অথবা কিছু লাইট প্রোডাকশন করে তারা একজন আরেকজনকে দূরে সরাই দিতে সহায়তা করে। কোর্টশিপ বিহেভিয়ার বিফোর ম্যাটিং, কিছু কিছু ইন্ডিভিজুয়াল আছে যারা কোর্টশিপ বিহেভিয়ার প্রদর্শন করে, এবং এবং ডিউরিং লাইট কোর্টশিপ বিহেভিয়ার, বিশেষ করে প্রত্যেক অ্যানিমেলেই, প্রত্যেক অর্গানিজমই, বিশেষ করে অ্যাকোয়াটিক অর্গানিজম অথবা ইনসেক্ট থেকে শুরু করে যারা লোয়ার অর্গানিজম, তাদের ক্ষেত্রে দেখা যায় বিফোর ম্যাটিং তাদের মধ্যে এক ধরনের বিহেভিয়ার প্রদর্শন হয়, এটাকে কোর্টশিপ। তো এই ধরনের লাইট প্রোডাকশন অর্গানিজম যারা, তারাও দেখা যায় এই কোর্টশিপ বিহেভিয়ারের সময় স্পেশাল লাইট প্রোডাকশন করে। এন্ড ডিফেন্স অফ টেরিটরি, এটা খুব ইম্পর্টেন্ট আসলে। একই গ্রুপের স্পিসিসদের মধ্যে বা একই স্পিসিসের অন্যান্য মেম্বারের মধ্যে দেখা যায় তাদের মধ্যে তাদের নিজস্ব একটা জায়গা নির্ধারণের একটা ব্যাপার রয়েছে, এবং সেই তাদের লাইট প্রোডাকশন করে দেখা যায় জায়গা নির্ধারণ করে। কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে আমরা জানি, বিশেষ করে বিড়াল অথবা কুকুর, এদের ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখা যায়, ইউরিন সিক্রেশন করে তারা তাদের টেরিটরিকে রক্ষা করে। বিশেষ করে ওয়াইল্ড অ্যানিমেলও একইভাবে করে। ক্যাট, বাঘ, সিংহ বা এরা কি করে জানো, বিভিন্ন এরিয়াতে তাদের যে এরিয়া তাদের প্রয়োজন হয় তারা সাধারণত কি করে, সেই এরিয়ার মধ্যে, এরিয়ার একটা বাউন্ডারির মধ্যে তাদেরকে ইউরিন সিক্রেশন করে। ইউরিন সিক্রেশন করলে এই এরিয়াতে আর সাধারণত গন্ধ পেলে অন্য কেউ আসতে চায় না, আসবেও না, আর সে নিজে বুঝতে পারে যে এটা তার টেরিটরি। এই ধরনের লাইট প্রোডাকশন অর্গানিজম যারা, বিশেষ করে ফিশ, তারা দেখা যায় লাইট প্রোডাকশন করে, স্পেশাল ধরনের লাইট প্রোডাকশন করে তারা তাদের এই টেরিটরিকে রক্ষা করে বা একটা টেরিটরি ডিফাইন করে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভেন্ট্রাল লাইটিং ইউজড ফর কনসিলমেন্ট।
তাদের যে কিছু কিছু মাছের ক্ষেত্রে ভেন্ট্রাল রিজন থেকে বা ভেন্ট্রাল সাইড থেকে যে লাইট প্রোডাকশন হয়, সেই লাইট প্রোডাকশন করলে তার নিচে যদি কোনো প্রেডেটর থাকে, সে আর বুঝতে পারে না যে আসলে উপরে কি আছে, সে সবসময় সবকিছু সাদা দেখতে পায়। তো এই ধরনের ভেন্ট্রাল লাইটিং সাধারণত তাদের অর্গানিজম গুলোকে কনসিল করতে, নিজেকে অন্য প্রেডেটর থেকে বা অন্য ধরনের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। এই ছিল আমাদের লাইট অর্গান নিয়ে কথাবার্তা। এখন বলো, তোমাদের প্রশ্ন থাকলে বলো। অথবা অন্য যে যে টপিক্স হোক না, তোমরা কথা বলতে পারো। তোমাদের কোনো জানার জিজ্ঞাসা থাকলে আজকে টপিক্স ছাড়াও অন্য কোনো টপিক্স যদি প্রশ্ন থাকে, আমি যতটুকু মনে পড়ে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্যার, বলো। স্যার রেসপিরেশন চ্যাপ্টার একটু মানে একটা জায়গায় বুঝি নাই। বুঝো না, এই প্রশ্ন করো, সমস্যা নেই, যে এখন মনে থাকে আমি বলবো। হ্যাঁ স্যার, ওখানে সেকেন্ড পেজে স্যার গিল অ্যাজ রেসপিরেটরি অর্গান, ওইখানে একটা পয়েন্ট ছিল যে ফাস্ট সুইমিং পেলাজিক ম্যারাইন ফিশ সাচ অ্যাজ ম্যাকারেল হ্যাভ নট অনলি মুরগি ল্যামিলি। স্যার এখানে আর কি একটু বুঝি নাই, বের করলে মেবি স্লাইডটা দেখাইতে পারতাম, অনেক বড় একটু পার্ট। স্লাইডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইডে স্যার। আসলে কথা, ওই স্লাইড তোমার এখানে আছে কিনা, কারণ আমার মূল ক্লাস লেকচার গুলো আর অফিসে ছিল আর কি। রেসপিরেশন না, ওটাকে স্লাইডে ছিল না কিছু করেছিল আমাদের? আপনি যে সেকেন্ড স্লাইড না? শিখিয়েছিলেন আর কি, ওইখানেই ছিল, আচ্ছা দেখি। এটা আছে আর কি। স্লাইডে তো এই ধরনের রেসপিরেশনের সেকেন্ড স্লাইড না জি পেজ? স্যার, স্যার পেজ আর কি, শিটে ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি তো দাঁড়াও দেখি। ও আচ্ছা, কোথায় ছিল? দাঁড়াও, গিল এজ এ, স্যার গিল অ্যাজ এ রেসপিরেটরি অর্গান, ওর যে ফার্স্ট পয়েন্ট আছে ওইটার লাস্টের দিকে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার ওই যে ম্যাকেরেলের কথা উদাহরণ, বিশেষ করে আমি বলছিলাম গিলের সার্ফেস এরিয়া কিরকম হয়, তাই না? জি স্যার, এটা একটু বুঝি নাই আর কি। বলছিলে গিলের সার্ফেস এরিয়া, তুমি নর্মালি কি বুঝতে পারছো যে আসলে গিল এজ এ রেসপিরেটরি অর্গান হিসেবে কেন কাজ করে? বলছে তার যে ডিভিশন গুলো, গিল ল্যামেলে, গিল ফিলামেন্ট, তার মানে এগুলো হয়ে অনেক জায়গা অনেক বেশি সার্ফেস এরিয়া বেড়ে যায়। কারণ গিল ছোট ছোট পার্টে অনেক বিভক্ত, তাই না? অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। যত বেশি বিভক্ত হয় তার সার্ফেস এরিয়া তত বেড়ে যায়। বলছে এই সার্ফেস এরিয়া আবার স্পিসিস টু স্পিসিস ভেরি করে, এটাই বলার চেষ্টা করছিল মনে হয়। যে আসলে বিশেষ করে ফার্স্ট সুইমিং যারা আর কি, যারা খুব দ্রুত সাঁতার কাটে, তাদের ক্ষেত্রে কি বেশি পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয়, তাই না? তাদের রেসপিরেটরি ভলিউম বেশি। তা বেশি পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয় বলে দেখা যায় তাদের গিলের সার্ফেস এরিয়া, যে মাছগুলো কম সাঁতার কাটে অথবা যারা স্লাগিশ, তাদের থেকে অনেক বেশি থাকে, সেটাই বোঝানোর চেষ্টা করছে আর কি। জি স্যার, বুঝতে পারছি এখন। হুম। তারপর অন্যদের কি অবস্থা? তোমাদের অন্য অন্য সাবজেক্টে কি কোর্সের কি অবস্থা? স্যার অন্যান্য কোর্সে ক্লাস হয়, ভালোই ক্লাস হয় স্যার, প্রেশার আছে। কি আমার কোর্সে, এই কোর্সে ক্লাস কম হয়? না স্যার, আপনার কোর্সেও ক্লাস অনেক হয়, নিয়মিতই হয় সবগুলা। কে বলতেছিল? রনি কিছু বলতেছিল? স্যার আমার তো স্যার ইলেকট্রিক অর্গানে এখানে স্যার ফিজিওলজি অফ ইলেকট্রিসিটি প্রোডাকশন, মানে ইলেকট্রিক অর্গানে ইলেকট্রিসিটি প্রোডাকশন, এটা একটু স্যার সংক্ষেপে তো যদি বলতেন ভালো ভালো হতো আর কি, বেসিক কথা। বেসিকলি আসলে কি হচ্ছে সংক্ষেপে বলার চেষ্টা করো না। রনি তো রনির বাড়ি বগুড়া না?
জি স্যার। আচ্ছা, বগুড়ার মানুষ অনেক বেশি বুদ্ধিমান, ওদের ওদের সাথে অনেক কিছু পারা যায় না বুদ্ধিতে। যাই হোক, একটু দাঁড়াও। হ্যাঁ রনি, শোনো, আমরা যে ইলেকট্রিক অর্গান নিয়ে বলতেছিলাম, আমরা বরং, তোমার প্রশ্ন ছিল যে ইলেকট্রিক অর্গান কিভাবে ফিজিওলজিক্যাল প্রোডাকশন, এটা আমরা সংক্ষেপে কিভাবে বলা যায় আর কি। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, আচ্ছা। আমরা বলতেছিলাম যে যখন দুইটা সেল ছিল, কি সেল ছিল, একটা সেল ছিল, সেটাকে বলতেছিলাম ইলেকট্রোসাইট, তাই না? তাই তো, সেই ইলেকট্রোসাইটটা আমরা যদি ব্যাটারির কথা চিন্তা করি, ব্যাটারি হচ্ছে একটা ইলেকট্রোসাইট বা একটা সেল, সিঙ্গেল সেল। তার দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এই ইলেকট্রিক অর্গানের যে ইলেকট্রোসাইট থেকে, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ব্যাটারি। তার এই বায়োলজিক্যাল ব্যাটারিটা সবসময় অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে না, সবসময় অ্যাক্টিভ অবস্থায় থাকে না। একটা তাদের ফেজ থাকে রেস্টিং ফেজ, আর একটা থেকে ফায়ারিং ফেজ বলতেছিলাম আমরা। তো যখন তারা সে রেস্টিং ফেজে থাকে, তখন দেখা যায় ব্যাটারির দুইটা প্রান্তই, ওই ইলেকট্রোসাইটের দুইটা প্রান্তই একই চার্জে চার্জিত থাকে। আর যখন সে ফায়ারিং স্টেজে থাকে, তখন তাদের মধ্যে বিপরীত চার্জে চার্জিত হয়। এবং সেটা কিভাবে হয় বলছে, এখানে সোডিয়াম এন্ড পটাশিয়াম আয়ন আদান প্রদানের মাধ্যমে, বা যখন তাদের মধ্যে কোনো রেস্টিং ফেজে থাকে, তখন তাদের তাদের ভিতর থেকে এই আয়নগুলো বের হয়ে যায়, বা ইলেকট্রোসাইটের ভিতর থেকে আয়নগুলো বের হয়ে যায়। বাইরের দিকে পজিটিভ চার্জ থাকে সেলের বাইরের থেকে, আর ভিতরের দিকে থাকে নেগেটিভ চার্জ। আর যখন তাদের মধ্যে ফায়ারিং হয়ে যায়, তখন দেখা যায় এক ধরনের নিউরো ট্রান্সমিটার এখানে কাজ করে। সেই নিউরো ট্রান্সমিটারের নাম কি ছিল? অ্যাসিটাইল কোলিনেস্টারেজ। কোলিনেস্টারেজ কি করে, যে এই আমাদের যে বায়োলজিক্যাল ব্যাটারি ছিল ইলেকট্রোসাইট, সেই ইলেকট্রোসাইটের যে নার্ভাস ফেজ থাকে, সেই নার্ভাস ফেজের মধ্যে কি হয়, তাদের মধ্যে পারমিবিলিটি বেড়ে যায়, তাদের মধ্যে কিছু জিনিস প্রবেশ করার ক্ষমতা বাড়িয়ে দেয়, বা আয়নগুলো, যে আয়নগুলো বের হয়ে গেছিল সেই আয়নগুলো ভিতরে প্রবেশ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তো বাড়িয়ে দিলে কি হয়, যে ইলেকট্রোসাইটের দুটো প্রান্ত ছিল, একটা দুটো প্রান্তে নেগেটিভ চার্জ ছিল, আর যে প্রান্তটার মধ্যে পারমিবিলিটি বেড়ে গেল, সেখান থেকে দেখা যায় প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন প্রবেশ করতে থাকে। আর সোডিয়াম আয়ন যখন প্রবেশ করতে থাকে, সেখানে আবার আরেকটা মেকানিজম রয়েছে, সোডিয়াম আয়ন পটাশিয়াম অ্যাটিপেজ সিস্টেম থাকে, ওটা আমরা উজ্জ্বল রাখলাম। সে প্রবেশ করার কারণে দেখা যায় এই ইলেকট্রোসাইটের যে নার্ভাস ফেজ, সেটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়, আর নন নার্ভাস ফেজ নেগেটিভ চার্জ তখনও থেকে যায়। তো থেকে যাওয়ার কারণে তাদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে যায়। বিভব পার্থক্য হলেই তাদের মধ্যে ইলেকট্রিসিটি ডিসচার্জ হওয়া শুরু হয়। এই ছিল সিম্পল মেকানিজম। এর ভিতরে আরো অনেক মেকানিজম আছে, আমাদের মনে হয় এটুকু জানলেই যথেষ্ট হবে আর কি। আবার যখন তাদের এই রেস্টিং ফেজে যেতে হয়, তখন তাদের এই পজিটিভ আয়ন গুলো আবার বাইরে বের করে দেয়, বাইরে বের করে দিলে সেটা আবার নেগেটিভ আয়ন হয়ে যায়। অ্যান্ড্রয়েড বলো, এর মধ্যে তোমাদের আর কোনো, তোমার বুঝতে সুবিধা হয়েছে কিনা? জি স্যার, ভালো লাগছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা নাই, না বুঝতে পারলে আবার আমরা কথা বলবো এক সময়। হ্যাঁ, তারপর বলো, আর কার কার কি আছে, আর কার যদি কোনো প্রশ্ন থাকে। তোমাদের কোনো কুইজ কি হয়েছে? জি স্যার, অন্যান্য কোর্সে হয়েছে। তাই, খুবই ভালো, তাহলে আমার কোর্সে বাকি রয়ে গেল না, তো আমরা চেষ্টা করবো এই সপ্তাহ। অনেকের বাকি আছে, মানে আগের টার্মে হয়েছে। আমরা এই টার্মের কথা বলতেছি, আগের টার্মে তো এই সাবজেক্ট ছিল না। জি স্যার, এই টার্মে বাকি আছে। বাকি আছে স্যার এই টার্মে। আচ্ছা, বাকি থাকুক আর না থাকুক, আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ নিয়ে নিবো আর কি। ঠিক আছে, তোমরা মেন্টালি প্রিপারেশন নিতে থাকো, এবং মেন্টালি কি সব মানে পড়াশোনা করতে থাকো আর কি। আমার টপিক গুলো সবগুলো পড়ে ফেলো, আর তোমার ভূগোল স্যারের টপিক থেকে কি অ্যাসাইনমেন্ট দিয়েছিল, তাই না? জি স্যার, বকুল স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তাই না? আচ্ছা, আচ্ছা। স্যার বলো। স্যার, কাউন্টার কারেন্ট ফ্লোটা যদি একটু বুঝাই দিতেন। কাউন্টার কারেন্ট প্রজেস্ট্রেশন, তাই না? জি স্যার। আসলে এটা কিছুই না, অপোজিট ডিরেকশন আর কি। ধরো
আমরা ব্লাডের ক্ষেত্রে বলেছিলাম এই বলে গিলের ক্ষেত্রে বলতেছিলাম যে গিলের মধ্যে যে ব্লাড গুলো প্রবাহিত হচ্ছে যে ডিরেকশনে, আর বাহিরের দিকে যে ওয়াটার তার গিলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, দুইটা ডিরেকশন অপোজিট ডিরেকশনে হয়। এটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট ডিরেকশন। কারণ একই ডিরেকশনে হলে কেন হয় না আর অপোজিট ডিরেকশনে কেন হয় সেটার কারণ হয়তো আমরা বলেছিলাম, তবে আবার যদি বলি, আমরা বলি যে যদি কি হয়, গিলের ভিতরে যে ব্লাডটা থাকে সেটা কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, তাই না? যে ব্লাডটা আসতেছিল আর কি, যে যে ডিরেকশনে আসতেছিল সেই ডিরেকশনে সাধারণত সে কি নিয়ে আসতেছিল, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড নিয়ে আসতেছিল। আর বাইরের যে পানি সেটা হলো অক্সিজেন সমৃদ্ধ পানি, তাই তো আমরা জানি গিলের উপর দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে। এখন দুইটা যদি একই ডিরেকশনে হতো তাহলে কি হতো, আর গিলের মধ্যে দিয়ে ভিতরের দিকে ব্লাড আর বাইরের দিকে অক্সিজেন সমৃদ্ধ পানি প্রবাহিত হচ্ছে, আমি দুটো যদি একই দিকে হতো তাদের মধ্যে ডিফিউশন সাধারণত, তাদের মধ্যে গিলের যে লেয়ারটা সেটা পারমেবল, ডিফিউসেবল, সেখান থেকে ডিফিউশন হয় আর কি। তো ডিফিউশন হলে কি হয়, ডিফিউশন প্রক্রিয়াটিকে আমরা বলছিলাম ব্যাপন, তাই না? সেই প্রক্রিয়ায় কি হয়, একটা মাধ্যম থেকে একটা ঘনত্ব থেকে আরেকটা ঘনত্বের দিকে আদান প্রদান হয়। কখন হবে, যখন তাদের মধ্যে ঘনত্বের কম বেশি হয়। তাহলে কি হচ্ছে, ভিতরের দিকে অক্সিজেন অক্সিজেনের ঘনত্ব কম, বাইরের দিকে অক্সিজেনের ঘনত্ব বেশি। সেই কারণে দেখা যায় কি, যখনই তাদের মধ্যে সমমুখী কারেন্ট থাকবে তো কি হবে, তাদের মধ্যে আদান প্রদান হবে। একটা পর্যায়ে হতে 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 যখন তাদের মধ্যে সমবস্থা চলে আসবে তখন কি হবে, আর হবে না, একটা স্যাচুরেটেড অবস্থায় চলে আসবে। এটা হলো মানে একই দিকে একই ডিরেকশনে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত মানে সরি ব্লাড আর ওয়াটার প্রবাহিত হতো, তখন কি হয়, দুটার মধ্যে একটা সাম্যাবস্থা চলে আসতো। আর যখন অপোজিট ডিরেকশনে হয়, আমাদের বলছিলাম কাউন্টার কারেন্ট, তখন কেন এদের মধ্যে কাউন্টার কারেন্ট হয়, কারণ তাদের মধ্যে এই সাম্যাবস্থা কখনোই হয় না। কারণ প্রতিনিয়ত ব্লাড ক্যারি করতেছে অক্সিজেন, ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, আবার পানি সবসময় অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ পানি প্রবাহিত হচ্ছে। আর অপোজিট ডিরেকশনে হওয়ার কারণে তাদের মধ্যে সেই সাম্যাবস্থা হওয়ার সুযোগ থাকে না। তারা যতদিন তাদের মধ্যে সংস্পর্শ থাকে, যতক্ষণ পর্যন্ত তারা গিলের উপর দিয়ে অথবা পানিটা ওই ওয়াটার এবং গিল গিলের সাথে কন্টাক্টে থাকে, ততক্ষণ পর্যন্ত সে অক্সিজেন দিতে থাকে আর কার্বন ডাইঅক্সাইড দিতে থাকে। তাহলে 100% মানে এই স্যাচুরেশন অবস্থায় কখনোই যায় না একটা একটা দিয়ে। সেই কারণে এদের ফ্লোটা হচ্ছে কাউন্টার কারেন্ট, অপোজিট ডিরেকশনে। আর অপোজিট ডিরেকশনের এই ফ্লোটাকেই আমরা বলতেছিলাম কাউন্টার কারেন্ট ফ্লো। আমি জানি না তোমার বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু এর পরের পেজে একটা ফিগার ছিল মানে ফ্লো এর, সেখানে ব্লাড আর ওয়াটার ডিরেকশনটা না সেম দেওয়া, এই জন্যই কনফিউজ হয়ে ওটা গেছে। বোঝানোর জন্য দেওয়া ছিল মনে হয় আমার ধারণা। একটা হলো বোঝানোর জন্য যে ওটা হলো প্যারালাল ফ্লো হলে কি হবে, আর এটা হলো অপোজিট ডিরেকশনে দেওয়া ছিল, সেটা হলো অপোজিট ডিরেকশনে কি হবে আসলে, সেটা আমরা বোঝানোর জন্য হাতে আঁকা ছবি না, বা ড্রয়িং করা ছবি মনে হয় আর কি। জি স্যার, কিন্তু এটার ডিরেকশন দুটা সেমই দেওয়া ব্লাড আর ওয়াটারের কাউন্টার কারেন্ট ফ্লোতে। আচ্ছা আমি দেখবো না আবার একটু, কারণ আসলে ওখানে না, তুমি দেখো এখানে আছে একটা লেখা, একটা কি লেখা আছে প্যারালাল ফ্লো, আর একটা হচ্ছে কাউন্টার কারেন্ট ফ্লো। ওটা কি প্যারালাল একই? অপোজিট ডিরেকশন দেওয়া আর কাউন্টার ফ্লোতে একই ডিরেকশন দেওয়া, কিন্তু আবার স্যার ব্যাখ্যা যেটা লেখা আছে সেটা আপনারটায় যেটা বুঝাইলেন তাহলে 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 একটা ভুল হতে পারে, আমি জানি না, আমি আবার দেখবো না। আমার এখানে তো কিছু নাই, তা আমি দেখবো না, হয়তো ভুল হতে পারে। সাধারণত প্যারালাল ফ্লোতে একই ডিরেকশন হবে না, সরি প্যারালাল ফ্লোতে সব একই ডিরেকশন হবে, আর কাউন্টার কারেন্ট ফ্লোতে ব্লাড যেই ডিরেকশনে যাচ্ছে ওয়াটার তার অপোজিট ডিরেকশনে যাবে। জি তোমরা স্যার। একটু কারেকশন করে নিও আর কি, হয়তো তাহলে ড্রয়িং করতে ভুল হয়েছে আর কি। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ। তারপর আর কোনো কারো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হয়তো তোমাদের পরবর্তী কুইজের জন্য আমি ছেড়ে দেবো, যে কুইজের সময় দেখা হবে। আর তাহলে আগামী বুধবারে ক্লাস, বৃহস্পতিবার ক্লাসটা আমি নিব না, আর যদি প্রয়োজন হয় তোমরা বলিও, আমি নিবো আর কি।
আর না হলে আপাতত নিব না, আর তোমাদের প্রিপারেশনের জন্য সময় দিলাম। আর তাহলে দেখা হবে আগামী সপ্তাহে আর কি। আগের সপ্তাহে 3টা ক্লাস আছে, দরকার হলে আমরা কয়টা কুইজ নিবে এখনো সিদ্ধান্ত নিইনি, আমি দেখি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ভালো থাকো তোমরা, আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ। আর বৃহস্পতিবার ক্লাসে তোমাকে জানাই, যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে ক্লাস নিব আর কি। তবে একটু আগেই জানাই আর কি, জানেন আজকে মঙ্গলবার তো, কালকে যদি জানাতে পারো ভালো হয়, কারণ সেক্ষেত্রে আমার হয়তো আমি কোথা থেকে ক্লাস নেবো সেটা প্রিপারেশন নিতে হবে, হয়তো অফিস না হলে এটা বাসা আর কি। তো ঠিক আছে, ভালো থাকো রনি, পরে আমাকে জানাই আর কি তোমাদের কি অবস্থা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।